গাজাবাসীর পক্ষে সরব হলো ইউরোপ ও আরব বিশ্ব। ইসরায়েলের বিরুদ্ধে দিচ্ছে নিষেধাজ্ঞা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কি হচ্ছে? ইসলামে হারাম হলেও সৌদি আরবে তুলে নেওয়া হলো মদের উপর নিষেধাজ্ঞা। চলছে ব্যাপক সমালোচনা, কেন এমন সিদ্ধান্ত? স্ত্রীর হাতে প্রকাশ্যে মার খেলেন ফরাসি প্রেসিডেন্ট, মুহূর্তেই ভাইরাল। এটি কি ঝগড়া ছিল নাকি মজা, কি জানালেন ম্যাখো? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও গাজায় আগ্রাসন বন্ধে এবার আরব বিশ্বের সাথে একজোট হলো ইউরোপের দেশগুলো। গাজায় গণহত্যা থামাতে সরাসরি ইসরায়েলকে চাপ দিচ্ছে স্পেন, মিশর, কাতার, সৌদি আরব, জার্মানি ও ফিলিস্তিন সহ ইউরোপ ও আরব বিশ্বের 20টি দেশ। রবিবার স্পেনের মাদ্রিদে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা ও কঠোর কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার ডাক দিয়েছে রাষ্ট্রগুলো। শুধু তাই নয়, বৈঠকের উদ্যোক্তা স্পেন জানিয়েছে নিউ ইয়র্কে আগামী জুনের শান্তি সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। তবে এসবেও কাজ না হলে ইসরায়েলের বিপক্ষে কি সামরিক পদক্ষেপ নেবে দেশগুলো? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে এবার একজোট হয়ে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নের একাধিক প্রভাবশালী সদস্য, আরব লীগ, ওআইসি এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্তত 20টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা। ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, নরওয়ে, সৌদি আরব, কাতার, মিশর, তুরস্ক ও জর্ডানের মতো দেশের প্রতিনিধিরা একজোট হয়ে ঘোষণা দিয়েছেন এই যুদ্ধ থামাতে হবে। গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়া যাবে না, সেই সাথে ফিলিস্তিনকে দিতে হবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি। গত 25 মে রবিবার স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে উঠেছে এমন আওয়াজ। আন্তর্জাতিক চাপের মুখে নিজের অবস্থান পাল্টাবেন বেনিয়ামিন নেতানিয়াহু? অবরোধ নিষেধাজ্ঞায় কাজ না হলে ইসরায়েলের বিরুদ্ধে কি নেওয়া হবে সামরিক পদক্ষেপ? আগামী 17 জুন নিউ ইয়র্কে বসতে যাচ্ছে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন। সেখানে ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে বিশ্বের বড় একটি অংশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত 25 মে এর মাদ্রিদ সম্মেলনে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি গুরুত্ব দিয়েছেন অংশগ্রহণকারীরা। আমরা গাজায় যুদ্ধবিরতি চাই। আমরা চাই যত দ্রুত সম্ভব দখলদারিত্বের অবসান হোক। আশা করি তাড়াতাড়ি আমরা এমন এক শান্তির পথে এগিয়ে যেতে পারব যেখানে ফিলিস্তিন ও ইসরায়েল একসাথে অবস্থান করতে পারবে। সেই সাথে পুরো অঞ্চলে আসবে স্থিতিশীলতা ও নিরাপত্তা। ইসরায়েল তো ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। আমি মনে করি এই দেশগুলো যদি সত্যিকারের কোনো পদক্ষেপ নেয় তাহলে ইসরায়েল সেটা শুনবে। আমার ধারণা এতে আসলে লাভই হবে। গাজায় চলমান আগ্রাসন থামাতে হলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী। স্পষ্ট ভাষায় ইসরায়েলের সমালোচনা করে মন্ত্রী বলেন, এই যুদ্ধের কোনো লক্ষ্য নেই। 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি স্পেনের দৃঢ় সমর্থনের কথাও ব্যক্ত করেন তিনি। আমাদের সবাইকে অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে। ইসরায়েলের কাছে এখন আর অস্ত্র বিক্রি চলতে পারে না। মধ্যপ্রাচ্যে এখন সবচেয়ে কম প্রয়োজন অস্ত্রের। আমাদের নিষেধাজ্ঞার তালিকা ভালো করে দেখতে হবে। ইউরোপীয় ইউনিয়ন সহ আমাদের সবারই এই তালিকা আছে। 2 রাষ্ট্রভিত্তিক সমাধান যারা চায় না, আমরা যেন এমন কাউকে সুযোগ না দিই, সেটা নিশ্চিত করতে হবে। ফিলিস্তিন রাষ্ট্রকে অকার্যকর করতে দেয়া যাবে না। 2 রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে। স্পেনের এমন অবস্থান দেশটির একক ভাবনা নয়, বরং ইউরোপের অনেক রাষ্ট্রই প্রকাশ্যে ইসরায়েল বিরোধী অবস্থানে যাচ্ছে। তেল আবিবের সঙ্গে দীর্ঘদিনের সহযোগিতা চুক্তি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আসন্ন জাতিসংঘ সম্মেলনে জোটবদ্ধ হয়ে কাজ করার কথা শোনা গেছে মাদ্রিদে অংশ নেয়া দেশগুলোর পক্ষ থেকে। আমরা গাজায় যা দেখছি সেটা অমানবিক। আমরা পশ্চিম তীরে অবৈধ দখলদারিত্বের যে চিত্র দেখছি সেটাও ভয়াবহ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তাই স্লোভেনিয়া একটি বৈশ্বিক জোটের সঙ্গে কাজ করবে। নিউ ইয়র্কে আগামী জুন মাসে যে শান্তি সম্মেলন হতে যাচ্ছে সেখানেও সক্রিয়ভাবে অংশ নেবে। আমাদের গভীর আশা সেই সম্মেলনে একটি ইতিবাচক ফল আসবে। সম্প্রতি আয়োজিত উচ্চ পর্যায়ের আলোচনা ছিল মাদ্রিদ গ্রুপ নামে পরিচিত গোষ্ঠীর 5ম আনুষ্ঠানিক বৈঠক। এর মধ্য দিয়ে তৈরি হচ্ছে ইসরায়েল বিরোধী একটি নতুন কূটনৈতিক ফ্রন্ট। গাজায় ইসরায়েলের আগ্রাসন কেবল একটি রাজনৈতিক সংঘর্ষ নয়, এটি এখন রূপ নিয়েছে মানবতার বিরুদ্ধে চরম অপরাধে। যুদ্ধ থামাতে প্রয়োজন কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত। ইসরায়েলের সদিচ্ছা না থাকলেও সর্বোচ্চ চাপ প্রয়োগ করে যুদ্ধ বন্ধে নিজেদের চেষ্টার কথা জানালেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী।
দুর্ভাগ্যজনক হলেও ইসরায়েলের পক্ষ থেকে রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে, আর এটাই মূল সমস্যা। তবুও আমরা চেষ্টা চালিয়ে যাব, সর্বোচ্চ চাপ প্রয়োগ করব। যুদ্ধবিরতির জন্য জারি থাকবে সর্বোচ্চ প্রচেষ্টা। এর আগে চলতি বছর ১৯ জানুয়ারি আমরা সফল হয়েছিলাম। সে সময় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর ফলে ২১ জন জিম্মিকে মুক্ত করা গিয়েছিল। একসাথে গাজায় মানবিক ও চিকিৎসা সহায়তা চালু করা সম্ভব হয়েছিল। কিন্তু এরপর ইসরায়েল নিজেই এই চুক্তি থেকে সরে আসে এবং গাজায় নতুন করে হামলা ও আগ্রাসন শুরু করে। গাজায় ৩ মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েলের কঠোর অবরোধ। গত সপ্তাহে কিছুটা শিথিল হলেও একরকম বন্ধ আছে খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধ সরবরাহ। একদিকে যুদ্ধের ধ্বংসস্তূপ, অন্যদিকে রাষ্ট্র গঠনের প্রস্তুতি। আন্তর্জাতিক মহলে চলমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে একটা কিছু ঘটার অপেক্ষায় দাঁড়িয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য। কোন কোন দেশ থাকবে মানবতার পাশে আর কে হয়ে উঠবে নীরব দর্শক? ইসরায়েলের বিরুদ্ধে নেওয়া হবে কি কোনো কার্যকর পদক্ষেপ? সেটাই এখন দেখার বিষয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে গাজা ইস্যুতে সুখবর আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত না জানালেও ট্রাম্প বলেন সংঘাত বন্ধে খুব দ্রুত ইসরায়েলের সাথে আলোচনা করবে ওয়াশিংটন। অবশ্য কেবল আলোচনায় বিশ্বাসী নয় ইয়েমেনের হুথি যোদ্ধারা। গাজাবাসীর পক্ষে যথারীতি ইসরায়েলে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে তারা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। তবে কি এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা বাস্তবায়ন হতে চলেছে? এরই মধ্যে গাজার ৭৭% এলাকা দখলে নিয়েছে নেতানিয়াহু বাহিনী। দখলদারদের হুঙ্কার ও বর্বরতায় এসব এলাকা থেকে অন্যত্র আশ্রয় নিয়েছে অসংখ্য ফিলিস্তিনি। এতে গাজার ক্ষুদ্র একটি অংশের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে ফিলিস্তিনিরা। সেখানেও থেমে নেই ইসরায়েলি হামলা ও হত্যাযজ্ঞ। এমন পরিস্থিতিতে দখলদারি বন্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকে তাকিয়ে আছে গাজাবাসী। আশার আলো দেখাচ্ছেন গাজা দখলে একসময়ের নীল নকশাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একসময় নিজেই গাজা দখলের পরিকল্পনা কষেছেন। এখন তারই মিত্র ইসরায়েল যখন গাজা দখলের পায়তারা করছেন, তখন ট্রাম্প নিজেই সমাধানের পথ দেখাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান ও গাজা নিয়ে তিনি ভালো বার্তা দিতে চান। ইসরায়েলের সাথে আলোচনা করে গাজায় যুদ্ধ বন্ধের চেষ্টা চলছে বলে জানান ট্রাম্প। আমার মনে হয় খুব শিগগিরই গাজা নিয়ে কিছু ভালো তথ্য দেয়া সম্ভব। গাজায় সংঘাত বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা চলছে। আমি মনে করি খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। গাজা অবরোধ করে রেখে ইসরায়েলি বাহিনী মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে হাজারো ফিলিস্তিনি শিশুকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে চাপ প্রয়োগ করতে রবিবার মাদ্রিদে বৈঠক করেছে ইউরোপ ও আরব নেতারা। ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি তুলেছে কেউ কেউ। ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে প্রতিবাদ অব্যাহত রেখেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আবারও মিসাইল হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তবে হামলা পুরোপুরি প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সেনারা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইসলামের রাজধানী খ্যাত সৌদি আরবে এবার তুলে নেওয়া হলো মদের ওপর থেকে নিষেধাজ্ঞা। অথচ ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে মদ। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির অন্তত ৬০০টি পর্যটন কেন্দ্রে মদ বিক্রির অনুমতি দিয়েছে। এই খবর সামনে আসার পর থেকে নেট দুনিয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমদের মধ্যে শুরু হয়েছে সমালোচনা। যদিও সৌদি সরকারের দাবি এই মদ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্যটক আকৃষ্ট করতে এবং কাজটি হবে নিয়ন্ত্রিত পরিবেশে। ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা পড়েছিল যেই দেশের মাটিতে, সেই দেশেই এবার অনুমতি দেওয়া হলো মদ বিক্রির। দ্য ইকোনমিক টাইমস, এক্সপ্রেস ট্রিবিউন সহ বিশ্বের বেশ কিছু গণমাধ্যম নিশ্চিত করেছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সম্প্রতি দেশটিতে সীমিত পরিসরে মদ বিক্রির অনুমতি দিয়েছেন। আর এই খবর সামনে আসার পর থেকেই নেট দুনিয়ায় চলছে সমালোচনা। কালেমা খচিত পতাকার দেশে খোলাখুলি মদ বিক্রিকে ভালোভাবে নেয়নি অনেক মুসলিম নেটিজেন। ইসলামী শরিয়ার অনুসারী সৌদি আরব ১৯৫২ সাল থেকে মদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ভিশন 2030 পরিকল্পনার আওতায় দেশটি অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের পথে এগিয়ে যাচ্ছে।
এই পরিকল্পনার অংশ হিসেবে 2026 সালের মধ্যে 600টি নির্ধারিত পর্যটন এলাকায় সীমিত পরিসরে মদ বিক্রির অনুমতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দাবি করা হচ্ছে এই সিদ্ধান্তের মাধ্যমে সৌদি সরকার আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে চায়, বিশেষ করে 2030 এক্সপো ও 2034 ফিফা বিশ্বকাপের আগে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী নতুন নীতিমালায় বলা হয়েছে শুধুমাত্র নির্ধারিত 5 তারকা হোটেলে, বিলাসবহুল রিসোর্ট এবং প্রবাসী কম্পাউন্ডে লাইসেন্সপ্রাপ্ত স্থানে ওয়াইন, বিয়ার ও সাইডার বিক্রি করা যাবে। তবে 20% অ্যালকোহলযুক্ত স্পিরিটস ও শক্তিশালী মদ নিষিদ্ধ থাকবে। জনসাধারণের বিচরণের স্থানে, দোকানে, বসতবাড়িতে এবং ফ্যান জোনে মদ বিক্রি ও সেবন নিষিদ্ধ থাকবে। এই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোর মডেল অনুসারে তৈরি করা হয়েছে, যেখানে পর্যটন এলাকায় নিয়ন্ত্রিতভাবে মদ বিক্রি করা হয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে মদ হারাম বা নিষিদ্ধ। পবিত্র কোরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, মদ, জুয়া, প্রতিমা এবং লটারি এসব শয়তানের কাজ, সুতরাং এগুলো থেকে দূরে থাকো যাতে তোমরা সফল হও। সৌদি আরব কোরআনের এই নিষেধাজ্ঞাকে কঠোরভাবে প্রয়োগ করে এসেছিল এতদিন। মদ সেবনের অপরাধে অতীতে জরিমানা, কারাদণ্ড এবং বিদেশিদের জন্য বহিষ্কারের মতো কঠোর শাস্তি প্রদান করার নজিরও রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে 2024 সালে রিয়াদের কূটনৈতিক অঞ্চলে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করা হয়েছিল, যা 72 বছরের মধ্যে ছিল প্রথম। সৌদি সরকারের এমন সিদ্ধান্তে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেকে মনে করছেন এটি ইসলামী মূল্যবোধের পরিপন্থী এবং সমাজে অনৈতিকতা বাড়াতে পারে। অন্যদিকে সৌদি সরকার বলছে এই পদক্ষেপগুলি আন্তর্জাতিক পর্যটন ও বিনিয়োগ আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় এবং এটি ইসলামী মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং নিয়ন্ত্রিত পরিবেশে পরিচালিত হবে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এবার প্রকাশ্যে স্ত্রীর হাতে মুখে সজোরে ধাক্কা খেয়ে ভাইরাল হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বার্তা সংস্থা এপির ভিডিওতে ধরা পড়ার পর মুহূর্তেই গোটা বিশ্বে ভাইরাল হয়ে যায় সে দৃশ্য। কিভাবে প্রেসিডেন্ট সামাল দিলেন সেই বিব্রতকর পরিস্থিতি? এটি কি দাম্পত্য কলহ নাকি নিছক মজা? সাংবাদিকদের কি জানালেন খোদ প্রেসিডেন্ট ম্যাক্রো? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন রিফাত জামান। ভিয়েতনামের মাটিতে পা রাখার পর বিমানের দরজা খোলার সাথে সাথেই সবার চোখ রীতিমতো ছানা বড়া অবস্থা। লাল জামা পরা দুটি হাত সজোরে ধাক্কা দিচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মুখে। প্রাথমিকভাবে সরে গিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রো বিব্রতকর পরিস্থিতি কিছুটা সামাল দিলেও পর মুহূর্তেই গোটা বিশ্বের বুঝতে বাকি রইল না হাতটি কার ছিল। সেই হাত দুটি ছিল প্রেসিডেন্ট ম্যাক্রোর স্ত্রী ব্রিজিট ম্যাক্রোর। বার্তা সংস্থা এপির কয়েক সেকেন্ডের এই ভিডিও রীতিমতো ঝড় তুলেছে নেট দুনিয়ায়। চলছে হাসি তামাশাও। প্রশ্ন উঠেছে, তবে কি শেষ পর্যন্ত স্ত্রীর হাতে থাপ্পড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট? বিমানের সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দুজনকে স্বাভাবিক মনে হলেও কেউ কারো হাত ধরেননি। ম্যাক্রো তার স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দিলেও ব্রিজিট সিঁড়ির রেলিং ধরে নেমে যান। কিন্তু অন্য যে কোনো সফরে স্বামীর হাত ধরে বিমান থেকে নামেন ব্রিজিট ম্যাক্রো। রবিবার থেকে দক্ষিণ পূর্ব এশিয়া সফর শুরু করেছেন ম্যাক্রো। সন্ধ্যায় তার বিমান ভিয়েতনামের হ্যানয়ে অবতরণ করার পর মুহূর্তেই ক্যামেরাবন্দি হতেই শোরগোল পড়ে যায় গোটা বিশ্বে। ফরাসি প্রেসিডেন্ট দক্ষিণ পূর্ব এশিয়ার সফর নিয়ে যত না আলোচনা, তার থেকেও বেশি আলোচনা চলছে এই ভিডিও নিয়ে। প্রশ্ন উঠেছে, আসলে কি ঘটেছিল বিমানের ভেতরে? ঝগড়ার এক পর্যায়ে এমন ধাক্কা নাকি মজার ছলে এটি? উত্তরটি সাংবাদিকদের নিজেই দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। হ্যানয়ে সাংবাদিকদের তিনি জানান, ঝগড়া নয়, মজা করেই ধাক্কা দিয়েছিল তার স্ত্রী, এর বাইরে কিছুই নয়। যদিও পরে প্রেসিডেন্ট ম্যাক্রোর এক ঘনিষ্ঠ সহযোগী জানান, ভাইরাল মুহূর্তটির আগে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। তবে স্বামী স্ত্রীর মধ্যে চাই ঘটুক। ঝড় তোলা ভিডিওটি নিয়ে আপাতত গোটা বিশ্বে চলছে নানা হাস্যরসাত্মক মন্তব্য। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। আবারও বাংলাদেশকে টুকরো করার হুমকি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রংপুর ও চট্টগ্রামকে আলাদাভাবে চিহ্নিত করে বাংলাদেশের মানচিত্র পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে।
ফেসবুক স্ট্যাটাস আর এক্স হ্যান্ডেলে বাংলাদেশের মানচিত্র যুক্ত করে দেয়া পোস্টে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত লিখেছেন, ভারতের চিকেন নেক নিয়ে যারা ভয় দেখানোর চেষ্টা করে তাদের নিজের দেশের অবস্থা মনে রাখা উচিত। তিনি আরও লিখেছেন, হুমকিদাতাদের মনে রাখা উচিত বাংলাদেশের দুটি সংকীর্ণ ভূমি আছে যা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তার দাবি, প্রথমটি দক্ষিণ দিনাজপুর থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে নর্থ বাংলাদেশ করিডোর, যেখানে সমস্যা হলে রংপুর বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, আর দ্বিতীয়টা দক্ষিণ ত্রিপুরা থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে চট্টগ্রাম করিডোর, যা ভারতের চিকেন নেকের থেকে অনেক ছোট। ধারণা করা হচ্ছে চিকেন নেক নিয়ে সতর্ক করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যের জেরেই প্রতিক্রিয়া দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। গত সপ্তাহ বাংলাদেশ নিয়ে এমন মন্তব্য করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। পাকিস্তান মিত্র তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তির নতুন একটি ড্রোন নিয়ে এবার উদ্বেগ দেখা দিয়েছে ভারতে। তুরস্কের অস্ত্র ভাণ্ডারে শীঘ্রই যোগ হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, যা শত্রুর রাডার ফাঁকি দিয়ে হামলা চালাতে সক্ষম। একই সাথে এতে থাকছে বিভিন্ন পাল্লার মিসাইল। সামরিক লেনদেনের অংশ হিসেবে মিত্র পাকিস্তানকে এই ড্রোন তুরস্ক দেবে কিনা তা নিয়ে এরই মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে ভারতের বিভিন্ন মহলে। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। তুরস্কের সামরিক শক্তি ও অগ্রগতির বলিষ্ঠ এক নিদর্শন এটি, অত্যাধুনিক প্রযুক্তির কিজিল এলমা ড্রোন। শিগগিরই দেশটির অস্ত্র ভাণ্ডারে যুক্ত হতে যাচ্ছে তাক লাগিয়ে দেয়া এই চালকবিহীন আকাশযান। চলতি সপ্তাহেই সফলতার সাথে কিজিল এলমা PT-4 পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা ও অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বেকার। এটিকে বলা হচ্ছে জেট ইঞ্জিন চালিত তুরস্কের প্রথম ক্যারিয়ার ক্যাপাবল ড্রোন, অর্থাৎ এটি বিভিন্ন যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। যুদ্ধক্ষেত্রে লেজার গাইডেড মিউনিশন, স্বল্প, মধ্যম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে হামলা চালানো যাবে এই ড্রোনের সাহায্যে। আকাশ থেকে আকাশে বা ভূমিতে হামলা চালাতে সক্ষম এটি। বেকার জানিয়েছে এই ড্রোনের দৈর্ঘ্য ৪৭.৫ ফুট, ডানাসহ প্রস্থ ৩২.৮ ফুট এবং উচ্চতা ১১.৫ ফুট। এর ওজন ৮.৫ টন। বিশাল আকৃতির হলেও এই ড্রোনের তাক লাগিয়ে দেয়া বৈশিষ্ট্য হল এটি শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে বিশেষভাবে সক্ষম। ছুটে যেতে পারে ঘন্টায় ১১০০ কিলোমিটার গতিতে। বেকার আরও জানিয়েছে, নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে ৫০০ নটিক্যাল মাইল ব্যাসার্ধের ভেতর অভিযান পরিচালনা করা যাবে কিজিল এলমা দিয়ে। এটি সর্বোচ্চ ৪৫,০০০ ফুট উচ্চতায় উঠতে সক্ষম, তবে হামলা পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা ২৫,০০০ ফুট। টানা ৩ ঘন্টারও কিছু বেশি সময় ধরে উঠতে পারে এ ড্রোন। দ্রুততার সাথে প্রস্তুত হয়ে স্বল্প সময়ের মধ্যেই উড্ডয়নে সক্ষম কিজিল এলমা। ছোট রানওয়ে বা বিমানবাহী যুদ্ধ জাহাজের রানওয়েও এর উড্ডয়নের জন্য যথেষ্ট। সব মিলিয়ে শত্রুপক্ষের জন্য ব্যাপক আতঙ্ক সৃষ্টিকারী হতে যাচ্ছে এটি। ২০২৬ সালের মধ্যেই তুরস্কের বিমান বাহিনীতে এই ড্রোনের অভিষেক হবে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক পর্যায়ে চালকবিহীন আকাশযান নির্মাণের ক্ষেত্রে এটি এক বিশেষ সংযুক্তি। সাম্প্রতিক সময়ে যুদ্ধগুলো অনেকাংশেই ড্রোন নির্ভর হয়ে পড়েছে। এ অবস্থায় কিজিল এলমা তুরস্ককে কৌশলগতভাবে অনেক সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে। একই সাথে দেশটির সামরিক সক্ষমতা যে আরও অত্যাধুনিক হয়ে উঠছে, এটি সেদিকেই নির্দেশ করছে। শেষ ২ দশকের মধ্যেই ড্রোন আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারকে পরিণত হয়েছে তুরস্ক। শুধু তাই নয়, বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির কার্যকর ড্রোন বানাতে সক্ষম গুটিকয় দেশের মধ্যে একটি তুরস্ক। এদিকে চলতি বছর পাকিস্তানের সাথে সামরিক খাতসহ বিভিন্ন খাতে কৌশলগত সম্পর্ক আরও গভীর করছে তুরস্ক। ভারতের সাথে সাম্প্রতিক যুদ্ধে প্রকাশ্যেই পাকিস্তানকে সমর্থন জানায় দেশটি। শুধু তাই নয়, ভারতীয় বিভিন্ন মহলের দাবি, যুদ্ধ পরিস্থিতিতে ইসলামাবাদকে ড্রোন ও অস্ত্র সরবরাহ করে আঙ্কারা। সার্বিক প্রেক্ষাপটে নিকট ভবিষ্যতে তারা পাকিস্তানকে অগ্রসর প্রযুক্তির কিজিল এলমা ড্রোন সরবরাহ করে কিনা এ নিয়ে এরই মাঝে উৎকণ্ঠা দেখা দিয়েছে ভারতীয় অনেক বিশ্লেষক ও গণমাধ্যমের। এ নিয়ে ফলাও করে প্রতিবেদনও প্রকাশ করছে টাইমস অব ইন্ডিয়া সহ অনেকেই। হিজল জুবায়ের, বাংলা ভিশন। মা বোনের সিঁদুর মুছতে আসবে তাদেরকেও মুছে ফেলা হবে বলে আবারও পাকিস্তানকে হুঁশিয়ার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, দেশভাগের পর পাকিস্তানের প্রধান লক্ষ্যই হচ্ছে ভারতের বিরুদ্ধে অপপ্রচার করা।
প্রধানমন্ত্রী মোদীর দুদিনের গুজরাট সফরের প্রথম দিন সোমবার ব্যাপক শোডাউন করেছে ক্ষমতাসীন বিজেপি। এতে শরিক ছিলেন কর্নেল সোফিয়া কুরেশির বাবা মা। সংবাদ সম্মেলনে অপারেশন সিঁদুরের হালনাগাদ তথ্য জনসম্মুখে জানানো দুই নারী কর্মকর্তার একজন ছিলেন কর্নেল কুরেশি। যদিও কুরেশিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা দলীয় মন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিজেপি। গুজরাটের দাহোদে অনুষ্ঠিত জনসভায় মোদী বলেছেন, গুজরাটের ভোটারদের আশীর্বাদে 2014 সালের এই দিনে প্রধানমন্ত্রীর শপথ নিয়েছিলেন। অপারেশন সিঁদুরকে ভারতীয়দের সংস্কার আর ভাবনার অভিব্যক্তি বলেছেন তিনি। জনগণের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদীরা যা করেছে তারপরেও কি ভারত আর মোদী চুপ থাকতে পারত? তিনি দাবি করেন, সন্ত্রাসের পরিবেশ সৃষ্টিকারীরা কল্পনাও করেনি মোদীর সাথে মোকাবেলা কতটা কঠিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাগলামি করছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাত থেকে রুশ সেনাবাহিনী ইউক্রেনে 360টিরও বেশি ড্রোন হামলা চালিয়ে অন্তত 12 জনকে হত্যার পর এই মন্তব্য করেন ট্রাম্প। জানান, পুতিনের কার্যক্রমে তিনি খুশি নন। 2022 সালে ইউক্রেনের ভূখণ্ডে রুশ আগ্রাসন শুরুর পর এক রাতে এটাই সবচেয়ে বড় হামলা। এই হামলার ঘটনায় যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলেও। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। সারা শহর যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই আকাশ ভাঙা বিস্ফোরণে থমকে যায় নিস্তব্ধতা। ইউক্রেন যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো রাশিয়া। এই হামলায় রুশ বাহিনী ইউক্রেনের একাধিক শহরে প্রায় 360টি ড্রোন ব্যবহার করেছে, যা এ যাবৎকালের সর্ববৃহৎ ড্রোন আক্রমণ হিসেবে চিহ্নিত হয়েছে। 24 মে রাতে রুশ বাহিনীর চালানো এই হামলায় কিয়েভ সহ বিভিন্ন শহরে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের শব্দ, ধোঁয়া আর আগুনে ছেয়ে যায় কিয়েভ, খার্কিভ, লাভিভ সহ একাধিক শহর। রাতভর এই সমন্বিত হামলায় মূলত বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্যবস্তু ছিল। CNN এর প্রতিবেদন বলছে, হামলায় নিহত হয়েছেন অন্তত 12 জন এবং আহত হয়েছেন আরও 60 জন। এই হামলার 4 দিন আগে রাশিয়ার কুর্স্ক ও ব্লাস্ট অঞ্চলে ড্রোন হামলা চালায় ইউক্রেন। পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতেই সে হামলা চালিয়েছিল ইউক্রেন সেনারা। কেননা সে সময় পুতিনের হেলিকপ্টারটি ওই ড্রোন হামলার কেন্দ্রস্থলে ছিল। পুতিনকে বহনকারী হেলিকপ্টারটি বিশাল ইউক্রেনীয় ড্রোন হামলার মধ্যে আটকা পড়েছিল। তবে হামলার সময় রুশ বিমান বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা 46টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়। ফলে অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়ে যান পুতিন। এ ঘটনার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব হামলার প্রত্যুত্তর অবশ্যই দেওয়া হবে। অনেকের মতে, পুতিনকে লক্ষ্য করে ইউক্রেনের চালানো সেই হামলার উপযুক্ত জবাব দিতেই এত বড় হামলা চালিয়েছে রাশিয়া। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, রাশিয়া চায় পশ্চিমা দেশগুলো যেন যুদ্ধ নিয়ে ক্লান্তি অনুভব করে এবং ইউক্রেনকে সহায়তা দেওয়া কমিয়ে দেয়। রাশিয়া চায় বিশ্বের প্রতিক্রিয়া যেন দুর্বল থাকে এবং তাদের উপর নতুন কোনো নিষেধাজ্ঞা না আসে। অর্থাৎ এই ধরনের আক্রমণ কূটনৈতিক চাপ তৈরিরও একটি কৌশল। এমন অবস্থায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়ার নেতৃত্বের ওপর কঠোর চাপ না দিলে তাদের বর্বরতা বন্ধ করা যাবে না। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নীরবতা পুতিনকে উৎসাহিত করছে। অবশ্য রাশিয়ার তীব্র হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে বেপরোয়া বলে আখ্যা দিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি পুতিনের আচরণে সন্তুষ্ট নই। তিনি অযথাই প্রচুর মানুষ হত্যা করছেন। আমি বুঝতে পারছি না তার কি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন নিয়ন্ত্রণ হারানোর পথে। ড্রোন যুদ্ধের এই নতুন অধ্যায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়াচ্ছে। ইউক্রেনের মাটিতে এই সর্ববৃহৎ আক্রমণ বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিয়েছে, এই লড়াই এখনও শেষ হয়নি, বরং আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।